সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, এবছর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2021 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, আজকের এই ভিডিওটি মূলত তোমাদের জন্য। বন্ধুরা, আজকে আমি কথা বলবো তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ ফিজিক্সের 1 নম্বর অ্যাসাইনমেন্টটি নিয়ে। বন্ধুরা, একটু দেরি হয়ে গেল। দেরি হওয়ার কারণটা তোমরা আজকের আমার এই ভিডিওতে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে সেই দেরি হওয়ার কারণটা কি। আমি আসলে কিছুটা অসুস্থ ছিলাম, ইচ্ছা ছিল না যে তোমাদের সামনে আসব, কিন্তু এই তোমাদের এসএসসি 2021 ব্যাচের প্রথম অ্যাসাইনমেন্ট ফিজিক্সের প্রথম অ্যাসাইনমেন্টটি নিয়ে এত বিশৃঙ্খলা আর এত কনফিউশনের সৃষ্টি হয়েছে তোমাদের মধ্যে যে আমি আর না এসে পারলাম না। বন্ধুরা, আমার এর চেয়েও বড় একটা পরিচয় হচ্ছে আমি একজন অভিভাবক, এবং আমি আমার বাচ্চার জন্য, আমি আমার সন্তানের জন্য যেভাবে চিন্তা করি, আমার ঠিক সেরকম মনে হলো যে লক্ষ লক্ষ তোমরা পরীক্ষার্থী আছো, বাচ্চা কাচ্চা আছো, তোমাদের এই যে একটা কনফিউশন, এক একটা চ্যানেল, তারপর হচ্ছে এক একজন স্যার এক রকম করে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করে তোমাদের মধ্যে একটা বড় রকমের কন্ট্রাডিকশনের সৃষ্টি করেছেন। তোমরা একটা কথা খেয়াল রাখবা যে ভিডিও ক্রিয়েটর, ইউটিউব ভিডিও ক্রিয়েটর এবং টিচারদের মধ্যে পার্থক্য আছে। বেশিরভাগ এই ঝামেলাটা সৃষ্টি করেছেন বিভিন্ন ইউটিউব ভিডিও ক্রিয়েটররা, কারণ তাদের তো দায়িত্ব কম। কিন্তু আমি জানি যে টিচারদের, শিক্ষকদের দায়িত্ব অনেক বেশি, তারা ভুল অনেক কম করেন। বন্ধুরা, আজকে কথা বলবো যে এই অ্যাসাইনমেন্ট নিয়ে যে রকমের বিভ্রান্তি এবং ভুলে ভালে ভরা অ্যাসাইনমেন্ট বিভিন্ন চ্যানেল আপলোড করে বাচ্চা কাচ্চাদের বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, আজকে সেই বিভ্রান্তিগুলোকে একেবারে 100% কানায় কানায় দূর করার জন্যই আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের অ্যাসাইনমেন্টটি তোমাদের কাছে, সবার কাছে অলরেডি পৌঁছে গেছে। প্রশ্নেও তোমরা দেখেছো যে প্রশ্নে বলা আছে যে তোমাকে একটি প্রজেক্টের মডেল তৈরি করতে হবে। সেই মডেল তৈরি করার জন্যে তোমার কিছু আর্ট পেপার দরকার। কিন্তু তোমরা জানো যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, লকডাউন চলছে, দোকানপাট বন্ধ। তোমার যে বিশ্বস্ত দোকানটি, সেই দোকানটি বন্ধ আছে। অ্যাসাইনমেন্টে এরকম বলা আছে উদ্দীপকে যে সেই দোকানটি বন্ধ আছে, যে দোকানটি খোলা আছে তার অসাধু ব্যবসায়ী হিসেবে তার একটি দুর্নাম আছে এলাকায়। তো তুমি কাগজ কিনতে গেছো, তোমাকে বাধ্য হয়ে সেই দোকান থেকে কাগজগুলো কিনতে হচ্ছে। তো সেক্ষেত্রে দোকানদার তোমাকে দাবি করেছেন তোমার কাছে যে তার কাগজের মান হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি বর্গ মিটার কাগজের ভর হচ্ছে 160 গ্রাম। সে এটা ক্লেম করেছে। এখন এইটা সত্য, কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে সেটা নির্ণয় করার জন্য তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। এখন তোমার কাছে যে উদ্দীপকে বলা আছে যে তোমার কাছে স্কেলটা দেওয়া আছে, বাসায় যে স্কেল দেওয়া আছে, তোমার কাছে যেটা আছে সেটা 2 সেন্টিমিটারের নিচে এটা মাপ করতে পারে না। আর তোমার যে নিক্তিটা আছে বাসায়, তুমি যে এর ভর মাপবা, সেই ভরটা কি করতে পারে না, 20 গ্রামের নিচে পরিমাপ করতে পারে না। এইটুকু হলো তোমার উদ্দীপক। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে একটা কাগজের ভর, যে সেহেতু কি করতে হবে তোমাকে, যে তুমি কমপক্ষে কয়টি কাগজ নিলে, কমপক্ষে কয়টি কাগজ কিনলে তুমি ওই দোকানির সত্যতা, সে যে ক্লেম করেছে সেই সত্যতা তুমি নির্ণয় করতে পারবে। এইটা হলো মোটামুটি উদ্দীপক। আচ্ছা, এখন উদ্দীপকের প্রথম প্রশ্নে বলা আছে, তোমরা জানো যে প্রথম প্রশ্নে বলা আছে যে এককের মাত্রাটি কত, অর্থাৎ দোকানি যে কাগজের এককের কথা বলেছেন 160 গ্রাম পার মিটার স্কোয়ার, এই এককের মাত্রা কত।
বন্ধুরা চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে যাই। ক এবং খ প্রশ্ন নিয়ে কারোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, সমস্যা হচ্ছে গ নম্বর প্রশ্ন নিয়ে এবং ঘ নম্বর প্রশ্ন নিয়ে। বন্ধুরা একটু ধৈর্য ধরে আজকে আমার ক্লাসটি তোমরা দেখবে এবং আমি আশা প্রকাশ করছি যে তোমাদের সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে। চলো সময় নষ্ট না করে আমরা আজকের প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নে বলা আছে কিন্তু যে প্রদত্ত এককটি আছে সেই এককের মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা চলো আমরা প্রথম প্রশ্ন দেখব, সেটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। বন্ধুরা দেখো আমরা ক নং প্রশ্নের উত্তরটি দেখব। তো সেখানে এই উত্তরে প্রথমেই তোমরা লিখবা যে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে, যে দেওয়া আছে। বন্ধুরা তোমরা প্রথমেই দেওয়া আছে লিখবা যে কাগজের মান, যেটা উদ্দীপকে দেওয়া আছে কাগজের মান হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। আচ্ছা, অর্থাৎ এখানে হচ্ছে অর্থাৎ এখানে ভরের এসআই একক দেওয়া আছে। তোমরা জানো এসআই একক গ্রাম, এসআই একক দেওয়া আছে সমান হচ্ছে গ্রাম। তোমরা এভাবে লিখতে পারো, জিএম দিয়েও লিখতে পারো, সমস্যা নাই। এবং দৈর্ঘ্যের এই এসআই একক দেওয়া আছে সমান হচ্ছে মিটার, এটা দেওয়া আছে মিটার। আচ্ছা, তাহলে এককটা কি দাঁড়ালো? সুতরাং একক দাঁড়ালো হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার। এখন লিখবা যে আমরা জানি ভরের মাত্রা কত? ভরের মাত্রা সমান হচ্ছে এই ক্যাপিটাল এম দিয়ে কিন্তু আমরা ভরের মাত্রা লিখি। আর দৈর্ঘ্যের মাত্রা কি লিখি আমরা? দেখো তো, দৈর্ঘ্যের মাত্রা কিন্তু আমরা লিখি এল দিয়ে। তাহলে যদি আমরা এই এককের মাত্রাটা আমরা লিখতে চাই, সুতরাং এককের মাত্রা এখন তোমরা দিয়ে দাও, এককের মাত্রা সমান দিয়ে দাও, এই গ্রামের জন্য তোমরা মিটার দাও, আর এই দৈর্ঘ্যের জন্য কি আছে, এই এল দাও, একটা স্কোয়ার আছে জন্য এই এল স্কোয়ার দিয়ে দাও। এভাবে দিতে পারো, অথবা বা কি দিতে পারো, এম এল ইনভার্স 2 দিতে পারো। ইনভার্স 2 কেন? তোমরা জানো যে এর উপরে যদি ইনভার্স 1 থাকে তাহলে এটা 1/a হয়ে যায়, এর যদি ইনভার্স 2 থাকে তাহলে 1/a স্কোয়ার হয়ে যায়। তাহলে দেখো এই যে মিটার গ্রাম পার মিটার স্কোয়ার, এটা কিন্তু নিচে ছিল, অর্থাৎ এই গ্রাম উপরে ছিল, এই মিটার নিচে ছিল। তো এইটা যদি আমরা গ্রামকে যদি আমরা এই বড় এম দিয়ে দেই আর এটা যদি এল স্কোয়ার দিয়ে দেই, তাহলে দেখো সেটা কি করতে হবে, এই এম এর জায়গায় থাকলো, আর এই এল স্কোয়ার যেমন অনপন স্কোয়ার কি হয়ে যায়, এ ইনভার্স 2 হয়ে যায়। তাহলে যদি এই ভাগ অবস্থায় থাকে, এলকে যদি উপরে নিয়ে যাও, এল ইনভার্স 2 হয়ে যায়। এটা কিন্তু তোমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বরের অ্যান্সার, যে এককের মাত্রা নির্ণয় করতে বলা হয়েছিল, এগুলো তোমাদের লাগবে না। তাহলে এটা কিন্তু তোমাদের হলো ক নম্বরের অ্যান্সার। বন্ধুরা চলো আমরা একটু খ নম্বর দেখি। ক এবং খ এ নিয়ে কোনো সমস্যা নেই, মোটামুটি সবার অ্যান্সার ঠিক আছে। আমরা খুব বেশি মনোযোগ দেব গ এবং ঘ নম্বরে গিয়ে। তোমরা একটু সেই আমার যুক্তিগুলো বিবেচনা করার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা। বন্ধুরা চলো আমরা খ নম্বর প্রশ্নটি দেখি। বন্ধুরা আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি এবার দেখব। খ নম্বরে বলা ছিল যে যদি কিলোগ্রামে প্রকাশ করা হয় তাহলে এককটি কি দাঁড়াবে। যেমন আমাদের এককটি কিন্তু গ্রামে দেওয়া আছে, গ্রাম পার মিটার স্কোয়ার। এইটাকে যদি কিলোগ্রাম এককে প্রকাশ করা হয় তাহলে এই এককের মানটা কি দাঁড়াবে। তো তোমরা প্রথমে লিখে নিবে যে কিলোগ্রাম এককে মাপলে এককের মানের পরিবর্তন হবে, অবশ্যই মানের পরিবর্তন হবে। বন্ধুরা তোমরা লিখে নিবে যে কিলোগ্রাম এককে পরিমাপ করলে মানের পরিবর্তন হবে। আচ্ছা, এবার দেওয়া আছে যে সেটাকে লেখো যে প্রদত্ত
প্রদত্ত একক আসলে কি আছে, সমান আছে হচ্ছে গ্রাম, গ্রাম নয় 160 গ্রাম, 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি বর্গ মিটারের ভর হচ্ছে 160 গ্রাম। আচ্ছা, এটাকে যদি আমরা একটা কাজ করি, কি করি দেখো তো, 160কে যদি আমরা গ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, 160কে 1000 দিয়ে ভাগ করলে কিন্তু এটা গ্রাম আর থাকবে না, এটা কেজি হয়ে যাবে। আর এখানে তো পার মিটার স্কোয়ার আছেই, এখানে তোমরা সাইড নোটে দিতে পারো যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। দেখো আমরা এই 160 গ্রামটাকে আমরা কেজিতে প্রকাশ করলাম। তো এইটা যদি এখন আমরা একটু কাজ করি, তোমরা জানো যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 160 ডিভাইডেড 10⁻³ কিন্তু লিখতে পারি, এত কেজি পার মিটার স্কোয়ার সমান সমান। এখন সেই ঘুরে ফিরে একই কথা যে 1/a² যদি আমরা a⁻² লিখি, 1/a³ যদি আমরা a⁻³ লিখি, তাহলে এখানে কি হয়ে যাবে দেখো তো, এই 160 এইটা থাকলো ইনটু এই 10⁻³ কিন্তু 3 হয়ে যাবে, এই 10⁻³ এই এত কেজি পার মিটার স্কোয়ার, পার মিটার স্কোয়ার। এইটা কিন্তু হলো তোমাদের যদি কিলোগ্রাম এককে প্রকাশ করো তাহলে সেই এককের মানটা এরকম দাঁড়াবে। এখানে তোমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারো। বন্ধুরা আবারও বলি, তোমরা প্রথমেই লিখে নেবে কিলোগ্রাম এককে যদি পরিমাপ করা হয় তাহলে মানে পরিবর্তন হবে। এখানে প্রদত্ত একক যেটা দেওয়া ছিল সেটা তোমরা তুলবা, তারপরে এই 160কে যেহেতু কিলোগ্রামে প্রকাশ করতে হবে, তাহলে 160 গ্রামে কত কিলোগ্রাম হয়, তো আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা কেজি হয়ে যাবে। ঠিক এখানে লিখে দিলে যে 1 কেজি সমান 1000 গ্রাম। এখন এই 1000কে আমরা 10⁻³ লিখতে পারি, আর এটাকে যখন আমরা উপরে নিয়ে যাব তখন 10⁻³ হয়ে যাবে। বন্ধুরা এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব আমাদের সেই কন্ট্রাডিক্টরি যে অ্যান্সারটা, আমাদের যে সেই বিতর্কিত, যেটা বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমের অ্যান্সার শো করেছে। আমরা আজকে একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব যে আসলে কোনটা সঠিক। তাদের মধ্যে সবাই ভুল আমি কিন্তু তা কখনই বলছি না, তাদের মধ্যে অনেক স্যার সঠিক অ্যান্সারটি দিয়েছেন, আবার কোনো ইউটিউবার অথবা ভিডিও ক্রিয়েটর, স্রেফ ভিডিও ক্রিয়েটর, তারা দেখবা যে ভুলভাল অ্যান্সার দিয়ে এই তোমাদের বিভ্রান্ত করে ফেলেছে। এবারের অ্যাসাইনমেন্টটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যান্য বারের অ্যাসাইনমেন্টের মতো কিন্তু না। কারণ এবারের অ্যাসাইনমেন্ট থেকে তোমাদের কি করা হবে, যদি কোনোভাবে তোমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন যদি ইমপ্রুভ না হয় তাহলে এখান থেকে কিন্তু তোমাদের 25% মার্ক নেওয়া হবে। এখন যদি তুমি 10 নম্বর পেয়ে থাকো তাহলে সেখান থেকে তুমি কিন্তু 2.5 নম্বর তোমার এখান থেকে আসবে। আর যদি তুমি সেখানে পেয়েই থাকো যদি তুমি 6 নম্বর, তাহলে কিন্তু তার 25% আসবে হচ্ছে 1.5 মার্ক, অর্থাৎ 1.5 মার্ক তোমার এখান থেকে যোগ হবে। আর যদি কোনোভাবে তোমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতেই হয় তাহলে কিন্তু এই অ্যাসাইনমেন্টের আলোকেই কিন্তু তোমাদেরকে পরীক্ষাগুলো দিতে হবে। এই জন্য এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা শুধু দেখে দেখে যে তুলবা সেই কাজটা কখনোই করবা না, তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবা, যাতে করে যদি কখনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয় তাহলে তোমরা যেন খুব ভালো মার্ক, একটা সর্বোচ্চ মার্ক যেন তোমরা সেখান থেকে নিয়ে আসতে পারো। বন্ধুরা চলো আমরা সেই গ নম্বরের অ্যান্সারটি এবার আমরা দেখব। বন্ধুরা গ নম্বর প্রশ্নে তোমাদের সবার হাতেই প্রশ্ন পৌঁছে গেছে, তোমাদের কাছে প্রশ্ন আছে, তোমরা প্রশ্ন দেখে নিবা। তো গ নম্বরে বলা আছে যে দোকানির যে ক্লেমটা আছে, তিনি যে বলেছেন যে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, সেটাকে কতটুকু নির্ভুল বা কতটুকু সত্যতার কথাটা সেটা যাচাই করতে গেলে তোমাকে সর্বনিম্ন, কথাটি মনে রেখো, সর্বনিম্ন অথবা কমপক্ষে, এখানেই কিন্তু পয়েন্টটা আমি আলোচনা করব, তোমাদেরকে সর্বনিম্ন অথবা কমপক্ষে কতটি কাগজ কিনতে হবে। কারণ একটা কাগজ কিনলে তোমার হচ্ছে না। কেন হচ্ছে না?
একটা কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তোমার 75 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 65 সেন্টিমিটার। তুমি কিন্তু 75 সেন্টিমিটার তোমার স্কেল দিয়ে তুমি মাপতে পারছো না। কেন মাপতে পারছো না? কারণ তোমার স্কেলটি 2 সেন্টিমিটারের গুণিতক আকারে সে মাপতে পারে। অর্থাৎ যেমন 75 কিন্তু 2 এর গুণিতক না, সে কারণে কিন্তু এই একটা পৃষ্ঠা নিলে তুমি মাপতে পারছো না। অর্থাৎ তোমার যে নিক্তিটা আছে সেই নিক্তিটা কিন্তু 20 এর গুণিতক আকারে মাপতে পারে। অর্থাৎ 20 গ্রাম, 40 গ্রাম, 60 গ্রাম, 80 গ্রাম, তো এরকম কিন্তু মাপতে পারে। যদি একটা কাগজের ভর 78 গ্রাম আসে, ধরো কথার কথায়, তাহলে সেই ক্ষেত্রে 78 তো 20 এর গুণিতক না, সেই জন্য কিন্তু তোমরা একটা কাগজ দিয়ে মাপতে পারছো না। সেই জন্যই প্রশ্ন হলো, গ নম্বরের মেইন প্রশ্নটাই হচ্ছে যে তোমাকে কমপক্ষে কতটি কাগজ কিনতে হবে এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাবা। বন্ধুরা চলো আমরা গ নম্বর প্রশ্নটি দেখি। যে তোমার লিখবা দেওয়া আছে যে কাগজের দৈর্ঘ্য হলো 75 সেন্টিমিটার এবং প্রস্থ 65 সেন্টিমিটার, আর তাহলে ক্ষেত্রফলটা তোমরা বের করে ফেলবে যে ক্ষেত্রফলটা কত। বন্ধুরা দেখো, যেমনটা আমি তুললাম যে দেওয়া আছে কাগজের দৈর্ঘ্য সমান 75 সেন্টিমিটার। যেহেতু আমাদের মিটার এককে, আমাদের এসআই একক হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার, তাহলে আমরা যেহেতু মিটার আনতে হবে, 75 সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ দিলাম। কেন? আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 100 দিয়ে ভাগ দিলে কিন্তু 0.75 মিটার আসলো। আমরা এই জিনিসটা অলরেডি এখানে বের করে রাখলাম যে এইটা কিন্তু হচ্ছে দৈর্ঘ্য। আর এখানে দেখো প্রস্থ হচ্ছে 65 সেন্টিমিটার, তাকে আমরা 100 দিয়ে ভাগ দিলে 0.65 মিটার বের হলো। তাহলে ক্ষেত্রফল কি হবে দেখো তো। সুতরাং ক্ষেত্রফল সমান হবে, এই দেখো 0.75 এই গুণন আর হচ্ছে 0.65 এই মিটার স্কোয়ার। ক্ষেত্রফল কিন্তু বর্গ মিটার হয়ে যাবে, কারণ এখানে একটা মিটার আছে, এই একটা মিটার আর এই 1 মিটার, দুটো মিটার গুণ করলে বর্গ মিটার হয়ে যায়। সমান সমান যেটা আসে, কি আসে দেখো তো। আমরা একটু ক্যালকুলেটর যদি এটা গুণ করার চেষ্টা করি, আমাদের এটা আসলো 0.4875 এই মিটার স্কোয়ার কিন্তু আসলো। বন্ধুরা আমরা কেন এই কাজটা করলাম? আমাদের কিন্তু উদ্দীপকে 1 বর্গমিটার কাগজের ভর দেওয়া আছে 160 গ্রাম। আমরা এই যে 1 বর্গমিটারে দেওয়া আছে, আমরা সেখান থেকে এই এত বর্গমিটার অর্থাৎ একটা কাগজের আমরা ভর বের করতে পারবো। চলো আমরা কাজটা করি। দেওয়া আছে 1 মিটার স্কোয়ার কাগজের ভর সমান 160 গ্রাম। অতএব এই যে এইটা বের করবো, 0.4875 এত মিটার স্কোয়ার কাগজের ভর কত হবে। তোমরা 160কে এইটা দিয়ে গুণ দাও, 0.4875, হ্যাঁ এত গ্রাম হবে। কিন্তু যদি এটা গুণ করো তোমরা কত আসে দেখো তো। এইটা আসে হলো 78 গ্রাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একটা কাগজ, আমরা কিন্তু একটা কাগজের ক্ষেত্রফল আগে বের করলাম এইখানে। সেই একটা কাগজের ক্ষেত্রফল, ওই অত ক্ষেত্রফলের ভর কত। 1 মিটার স্কোয়ার কাগজের ক্ষেত্রফলের ভর হচ্ছে 160 গ্রাম। এটা উদ্দীপকে দেওয়া আছে, দোকানে যেটা ক্লেম করেছে। আর আমরা এখান থেকে একটা কাগজের যে ভর আর কি, সেটা বের করবো 78 গ্রাম। বন্ধুরা দেখো, এই 78 গ্রাম কিন্তু 20 এর গুণিতক না, কারণ তোমার যে নিক্তিটা আছে সেই নিক্তি দিয়ে তুমি 78 গ্রামের 20 এর গুণিতক আকারে যে মানগুলো আসবে তাকে ভাগ করতে পারবা। অর্থাৎ আমাদের এমন একটি সংখ্যা বের করতে হবে, সেই সংখ্যাটি অবশ্যই 78 এর গুণিতক হবে। হ্যাঁ, সর্বনিম্ন গুণিতকটা হবে, সর্বনিম্ন মানটা হবে 78 এর গুণিতক, তবে সর্বনিম্ন, এবং সেটা 20 দ্বারা বিভাজ্য হতে হবে। লিখে নিবা যে আমার নিক্তি কি করতে পারে। বন্ধুরা তাহলে কি লিখলাম আমরা, যে আমরা লিখলাম
যে আমার নিকটি 20-এর গুণিতক সংখ্যার ভর নির্ণয় করতে পারে, 20-এর নিচে পারে না, কিন্তু 20-এর যে গুণিতক আছে সেই সংখ্যার ভর নির্ণয় করতে পারে। এখানে 78 সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 78-এর গুণিতক এবং 20 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাটি, তবে সেই সংখ্যাটি কিন্তু কি হবে, ন্যূনতম সংখ্যাটি। এর বড় তো অনেক সংখ্যাই হতে পারে, ন্যূনতম সংখ্যাটি হবে হচ্ছে 780, অর্থাৎ এত গ্রাম এই ওজনটা কিন্তু সে কি করতে পারবে, মাপতে পারবে। সুতরাং কাগজ নিতে হবে কত, 780 ভাগ হচ্ছে 78, একটা কাগজের ভর হচ্ছে 78। আমার তো 780 গ্রাম দরকার, তো 780 গ্রাম, তার মধ্যে একটা কাগজের ভর হচ্ছে 78 গ্রাম। আমরা যদি 78 দিয়ে ভাগ দিই তাহলে 10টি আসবে। সুতরাং আমাকে কমপক্ষে 10টি কাগজ নিতে হবে। বন্ধুরা, এখানেই হলো কথাটা, যে কোন চ্যানেল বলে রেখেছে যে 20টি কাগজ নিতে হবে। বন্ধুরা, 20টি কাগজ নিলেও তুমি সঠিক মান নির্ণয় করতে পারবে। শুধু 20 কেন, তুমি যদি 30টি কাগজ নাও তাহলে তুমি সঠিক মান পাবে। অর্থাৎ এই যে আমরা 10টা কাগজ নিলাম, 10টা হচ্ছে সবচেয়ে নিচের মাত্রা, 10-এর নিচে যদি কোনো কাগজ নাও সঠিক মানটি নির্ণয় করতে পারবে না। তোমাকে কমপক্ষে 10টা কাগজ নিতে হবে। এখন তুমি 10-এর গুণিতক সংখ্যার যে কোনো মান নিলেও কিন্তু এই উত্তরটি সঠিক হবে। সেটা হচ্ছে তুমি যদি 30টি কাগজ নাও তাও হবে, 40টি কাগজ নাও তাও হবে, 50টি কাগজ নাও তাও হবে। তো কোনো চ্যানেলে বলা হচ্ছে যে তোমরা 10ও নিতে পারো, 20ও নিতে পারো, 30ও নিতে পারো, কিন্তু না, যদি কমপক্ষে অথবা সর্বনিম্ন কথাটা উল্লেখ না থাকতো তাহলে তোমরা এই যে কোনো অ্যান্সারটি সঠিক দিলে হতো। 10 দাও, 20 দাও, 30 দাও, কিন্তু প্রশ্নটি একটু ভালো করে দেখো, যেখানে বলা আছে যে কমপক্ষে কতটি কাগজ তোমাকে নিতে হবে। তো আমার তো 10টা নিলেই হয়ে যাচ্ছে, এবং এইটাই হচ্ছে সেই কমপক্ষে, অর্থাৎ 10-এর নিচে আর নেওয়া যাবে না। এই জন্য তোমাদের এই গ নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে তোমাদেরকে অবশ্যই 10টি কাগজ নিতে হবে। যারা 20টি কাগজ বলছেন বা 30টি কাগজ বলছেন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই মার্কটি কমে যাবে। কিন্তু 3টি মার্ক আছে তোমার। প্রথম প্রশ্নের জন্য 1, দ্বিতীয় প্রশ্নের জন্য 2, তৃতীয় প্রশ্নের জন্য 3। যদি 3টি মার্ক চলে যায় তাহলে তোমার মার্ক চলে দাঁড়ানো হচ্ছে 7। এখন 7-এর যদি তুমি 25% করো তাহলে কিন্তু তোমার 2 মার্কও আসে না, 1.75 হয়তো এরকম একটা মার্ক আসবে তোমার। তো এইটুকু মার্কে তোমার কি হবে বলো? তো এই হলো তোমার গ নম্বর প্রশ্নের উত্তর। বিষয়টি খুবই সহজ। তোমরা আগে কাগজের দৈর্ঘ্য লিখলা, তারপরে কাগজের প্রস্থ লিখলা, কাগজের ক্ষেত্রফল বের করলা। ক্ষেত্রফল বের করলে যেটা হয় 4875, সম্ভবত এরকম আসে, 4875 গ্রাম আসে। এখন তুমি এই 48.4875 গ্রামের তোমার কত, এইটা আসে হচ্ছে তোমার হলো মিটার স্কোয়ার, বর্গমিটার। তো তুমি এই 1 বর্গমিটারের দেওয়া আছে, ভর দেওয়া আছে 160 গ্রাম, উদ্দীপকে আছে, সেখান থেকে তুমি তোমার যে ক্ষেত্রফল তার ভর বের করলে 78 আসে। এখন সমস্যাটা হয়ে গেল 78 20 দ্বারা বিভাজ্য না। তো তোমার যে নিক্তিটা দেওয়া আছে সেটা কিন্তু 20-এর নিচে মাপতে পারে না, 20-এর গুণিতক যত আছে তত মাপতে পারে। তো তুমি যদি সেই 20-এর উপরে নিতে চাও তাহলে 78-এর গুণিতক লাগবে। যে 78-এর গুণিতক, 78 যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 780 হয়। 780 সংখ্যাটি কিন্তু 20 দ্বারা বিভাজ্য। বন্ধুরা, চলো এবার আমরা আরেকটি বিতর্কিত প্রশ্ন, যেটা হচ্ছে ঘ নম্বর, সেই প্রশ্নটি আমরা দেখতে। মনোযোগ দিয়ে ঘ নম্বর প্রশ্নটি দেখবা। খুবই বিতর্কিত, কন্ট্রাডিক্টরি একটা কোশ্চেন। সবাই এলোমেলো ভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছে, এক একজন এক এক রকমের মন গড়া একটা অ্যাসাইনমেন্ট অ্যান্সার দিয়ে যাচ্ছে। বন্ধুরা, চলো আমরা আজকে ঘ নম্বরটা খুব প্রশ্ন অনুযায়ী বুঝে নিব। বন্ধুরা, আমরা এখন দেখব ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নে তোমাদের বলা ছিল যে একটা মাপ দেয়া আছে, যে যদি প্যাকেটের গায়ে, যদি কথাটা কিন্তু
যদি প্যাকেটের গায়ে এরকম লেখা থাকতো যে ওই কাগজের মান হচ্ছে 120 প্লাস মাইনাস, এটা যদি 0.5 লেখা থাকতো, 0.5 এরকম যদি লেখা থাকতো, তাহলে তোমার যে নির্ণীত মান আছে, এবং এখানে এখানে ত্রুটি দেওয়া ছিল, এখানে এটার মানে কি? এটার মানে হচ্ছে এই মানটা হতে পারে, যদি তুমি মাইনাস ধরো 119.5, এইখান থেকে যদি 120-এর সাথে প্লাস ধরো 120 প্লাস 5, অর্থাৎ 119.5 থেকে 120.5-এর মধ্যে কিন্তু এই মানটা বোঝায়। প্লাস মাইনাস 5-এর অর্থ হচ্ছে এইটা। এবং এখানে ত্রুটি দেওয়া ছিল কিন্তু 0.5। বন্ধুরা এখানে আরেকটি খেয়াল করার বিষয় যে এই ত্রুটি কিন্তু ওরা কখনো সেন্টিমিটার বলেনি, মিটারও বলেনি। ত্রুটি কি বলা আছে? 0.5 একক, 0.5 একক, অর্থাৎ এখানে একক বলা আছে। ওরা কিন্তু কখনো সেন্টিমিটারও বলেনি, মিটারও বলেনি। তোমরা একটা জিনিস খেয়াল করবা, তোমাদের মূল বইয়ে দেখবা যে এই ক্ষেত্রে বলা আছে, এক জায়গায় বলা আছে যে 0.5 মিলিমিটার, আর কখনো বলা আছে এক জায়গায় বলা আছে 0.5 সেন্টিমিটার। বন্ধুরা এইটা কেন? তো আমাদের যে স্কেল আছে, তোমরা জানো আমাদের যে স্কেল আছে, এই যে এই স্কেলে যে মিলিমিটারের দাগ কাটা থাকে, তো মিলিমিটারের দাগ কাটা যদি থাকে, এরকম যদি স্কেল হয়, দেখো এরকম যদি স্কেল হয়, যে স্কেলে এরকম সেন্টিমিটারের পাশাপাশি এরকম মিলিমিটারের দাগ কাটা আছে, এরকম যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে ধরো 1 2 3, ধরো এরকম, এগুলো হচ্ছে সেন্টিমিটার আর নিচেগুলো হচ্ছে মিলিমিটার। এখন তোমাকে যদি 2 সেন্টিমিটার একটা জিনিস আমি মাপতে বলি, তাহলে তোমার সেই ত্রুটিটা কতটুকু হতে পারে? তাহলে 2 সেন্টিমিটার প্লাস এই যে 0.5 এককের মানে কি? তোমার যে সর্বনিম্ন দাগটি আছে, তোমার স্কেলে যে সর্বনিম্ন দাগটি আছে, সেই দাগের 0.5 হচ্ছে তোমার ত্রুটি, সেই দাগের 0.5। তো যেখানে মিলিমিটার দাগ করা আছে, তাহলে সেই এটা কি হবে? যেখানে মিলিমিটারের দাগ করা আছে সেটা হবে তোমার 1 মিলিমিটারের 0.5। তার মানে কি? 1 মিলিমিটারের 0.5, এটা মানে 1 গুণন এইটা দেখো এই 0.5, মানে 0.5ই হয়ে গেল, 0.5 মিলিমিটার হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু যদি এটাকে সেন্টিমিটার তুমি করো, তাহলে কি হবে? এই 0.5কে যদি সেন্টিমিটার করো, তাহলে 10 সেন্টিমিটারে কি হবে? 100 সেন্টিমিটারে 1 মিলিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিলিমিটার, তাহলে কি হবে? 0.05, অর্থাৎ তোমার এই মাপটা হবে 2.05 সেন্টিমিটার। এরকম হতে পারে, এইটুকু বেশি হতে পারে, অথবা এখান থেকে এইটুকু কম হতে পারে। তার মানে হচ্ছে এই প্রশ্নটি বোঝার বিষয় যে তোমাকে বলা হয়েছে তোমার নির্ণীত যে মান আছে, সেই মানের তুমি তোমার নির্ভুলতা এবং তোমার সেই নির্ণীত মানের ত্রুটি নির্ণয় করো। তো এইখানে এসে কোনো চ্যানেল কি করা হয়েছে যে তোমাদের ওখানে উদ্দীপকে দেওয়া ছিল যে, যেমন ধরো কোনো কাগজের মান যদি ভর যদি 8 গ্রাম হয়, তাহলে তোমাকে ওই যে তোমার নিক্তি আছে 20 গ্রামের, যেটা 20 গ্রামের নিচে মাপতে পারে না, তোমার বাসায় যে নিক্তিটা আছে, তাহলে কি করতে হবে? 5টা কাগজ দিতে হবে তোমাকে কমপক্ষে। ধরো তাহলে কি হবে? 5টা 40, 40 হলো 20-এর গুণিতক, তখন তুমি সেটাকে কি করতে পারবা? মাপতে পারবা। এটা কিন্তু একটা এক্সাম্পল তারা দিয়েছেন, ওইটা কিন্তু তোমার ম্যাথ নয়, ওটা নিয়ে তোমার কাজও করতে হবে না, ওটা তারা একটা বুঝিয়ে দিয়েছেন। এইটাকে কেন্দ্র করে কোনো চ্যানেল কি করেছেন? ওই 5টা কাগজকে M1 M2 M3 M4 ইত্যাদি ওজন ধরে তার তোমার হচ্ছে সেই ডেল তোমার আর কি ডেল এম বের করেছে, ডেল এম, ডেল M1, ডেল M2, ডেল M3, নানান রকমের খিচুড়ি পাকানো হয়েছে। বন্ধুরা বিষয়টি ওটা নয়, বিষয়টি হচ্ছে তুমি যে মানটা নির্ণয় করলে, কোনটা মান নির্ণয় করলে? তুমি যে ভর বের করলে 780 গ্রাম, 10টা কাগজ নিলা না, সেই 10টা কাগজের যে 780 গ্রাম ভর হলো, সেই 780 গ্রাম ভর
কতটুকু ত্রুটি হলো তোমার আর ওখানে তোমার নির্ভুলতা কতটুকু, তুমি সেইটাই বের করে দিবা। কিন্তু এখানে বিভিন্ন জন বিভিন্ন রকমের ঘটনা ঘটিয়ে। বন্ধুরা আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখব, চলো ফট করে ঘ নম্বর প্রশ্নটি দেখে নেই। তো এখানে তোমরা লিখবা যে আমার নির্ণীত মান, যে আমার নির্ণীত মান হচ্ছে ভরের ক্ষেত্রে কি হবে, ভরের ক্ষেত্রে হবে, ভরের ক্ষেত্রে হবে তো 780 গ্রাম। আচ্ছা, আর আমার নির্ণীত মান দৈর্ঘ্য কত হবে দেখো তো, দৈর্ঘ্য কিন্তু হবে তোমার দৈর্ঘ্য হবে হচ্ছে 75 গুণন 10টা কাগজ তোমার, তাহলে 750, এটা কিন্তু সেন্টিমিটার হবে। আর তোমার আমার নির্ণীত হচ্ছে, তুমি যে মানটা নির্ণয় করলে তার প্রস্থ বরাবর কত হবে, প্রস্থ হবে কিন্তু 65, একটা কাগজের ছিল, তাকে 10 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 650 সেন্টিমিটার। এই যে হলো বলা হয়েছে তোমার নির্ণীত মানের ত্রুটি নির্ণয় করো এবং তার নির্ভুলতা নির্ণয় করো, এইটাই কিন্তু তোমার কাজ। তুমি যে নির্ণয় করলা, তো যারা 20 ধরেছেন, যারা 20টা কাগজ ধরেছেন তাদেরও সেই ক্ষেত্রে এখানে 20 দিয়ে গুণ করে দৈর্ঘ্য বের করতে হবে, 20 দিয়ে গুণ করে প্রস্থ বের করতে হবে, যদিও 20টা গ্রহণযোগ্য নয়, কারণ কমপক্ষে কথাটা উল্লেখ থাকার কারণে কাগজ আমরা 20টা, যারা 20টি কাগজ দিয়েছেন তাদের কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। এখনও তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাওনি, তোমরা একটু কষ্ট করে অ্যাসাইনমেন্টটা এখনও সময় আছে সংশোধন করে সঠিক রেজাল্ট জমা দাও, কারণ তোমার এই সামান্য ভুলের জন্য কিন্তু তোমার গ্রেডেশন খারাপ হয়ে যাবে, রেজাল্টটা খারাপ হয়ে আসতে পারে। বন্ধুরা এইটা এখন আমরা জানি, আমরা কিন্তু কি জানি যে আমরা জানি ত্রুটি, আমরা জানি ত্রুটি অর্থাৎ চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কি জানি দেখো তো, চূড়ান্ত ত্রুটি এরকম একটা মডুলাস দিয়ে দেবে, তোমরা একটা মডুলাস দিয়ে দিবা, মডুলাস দিয়ে এখানে প্লাস মাইনাস দিবা, আর এখানে দিবা সর্বনিম্ন সর্বনিম্ন পরিমাপ ডিভাইডেড 2, এই হলো মডুলাস। আমি জানি না তোমরা এটা বুঝতে পেরেছি কিনা। মডুলাস দেওয়ার অর্থ হচ্ছে পরম মান, এটা হচ্ছে পরম মান বলা হয়। মডুলাস দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা এই মডুলাসের ভিতরে যাই দেই, যদি মডুলাসের ভিতরে আমরা -x দেই, এটা বাইরে এসে x হয়ে যায়, যদি মডুলাসের ভিতরে x দেই সেটাও x হয়ে যায়, অর্থাৎ মডুলাসের বাইরে এসে সব কিছুই ধনাত্মক হয়ে যায়। আমরা এই ত্রুটিটা আসলে ধনাত্মক ত্রুটিটা গ্রহণ করব জন্যই আমরা এইভাবে জিনিসটা দিলাম। এখন দেখো তো, এইটা যদি আমাদের ত্রুটির ফর্মুলা হয়ে থাকে, তাহলে আমরা ভরের ক্ষেত্রে আমাদের ত্রুটিটা কত হবে। আমাদের ভরের ক্ষেত্রে সর্বনিম্ন মান কত ছিল আমাদের, তোমরা খেয়াল করো তো, তোমার যে নিক্তিটা আছে সেই নিক্তি দিয়ে তুমি সর্বনিম্ন তুমি কতটুকু ভর মাপতে পারো, তুমি 20 গ্রাম মাপতে পারো, তাহলে 20 এর তোমার উদ্দীপকে দেওয়া আছে ত্রুটি হচ্ছে 0.5, তাহলে 20 এর 0.5 কত হয় দেখো, যে তাহলে আমরা লিখব যে সুতরাং ভরের ক্ষেত্রে ত্রুটি, দেখো ভরের ক্ষেত্রে ত্রুটি, দেখো ত্রুটি সমান হবে কি, তোমার ভর কিন্তু হচ্ছে 20 গ্রাম, এখানে প্লাস মাইনাস দিতে পারো, এখানে 20 ভাগ হচ্ছে 2, এই পরম মান এরকম যদি করো তাহলে কিন্তু এখানে 10 বের হলো। আর যদি তুমি দৈর্ঘ্য বা কি বা প্রস্থের ত্রুটি বের করো, তাহলে কি হবে, এরকম মডুলাস দাও, প্লাস মাইনাস দাও। আর এখানে দেখো তো, তোমার যে দৈর্ঘ্য মাপার যে ফিতাটা তোমাকে দেওয়া হয়েছিল, উদ্দীপকে বলা হয়েছিল তুমি যে ফিতাটা দিয়ে যে দৈর্ঘ্য মাপবা সেটা সর্বনিম্ন, এখানে দেখো সর্বনিম্ন পরিমাপ, তোমার ওই ফিতা দিয়ে সর্বনিম্ন পরিমাপ তুমি কতটুকু করতে পারো, মিলিমিটার কিন্তু পারো না, তাহলে কি পারো 2 সেন্টিমিটার করতে পারো। তাহলে দেখো এখানে 2 ভাগ হচ্ছে এই 2 সমান সমান এই 1,
তাহলে তোমার দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্য বা প্রস্থের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ত্রুটি হচ্ছে 1, আর ইয়ার ক্ষেত্রে ভরের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ত্রুটি হচ্ছে 10। এখন তাহলে আমরা কি করব, আমরা দেখো আমরা এখন বের করতে পারবো হচ্ছে এই ভরের শতকরা ত্রুটি। সুতরাং ভরের শতকরা ত্রুটি মানে আমার নির্ণীত, আমি যেটা 780 গ্রাম নির্ণয় করেছি তার ত্রুটি কত সেটা বের করবে এইভাবে। সেটা হলো কি বের করবা, চূড়ান্ত ত্রুটি। আমরা জানি শতকরা ত্রুটি কিভাবে বের করতে হয়, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড হচ্ছে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান গুণন 100%। বন্ধুরা দেখো এটা কি দাঁড়ায়, চূড়ান্ত ত্রুটি আমাদের ভরের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ত্রুটি হচ্ছে 10, আর পরিমাপকৃত মান হচ্ছে 780 গুণন হচ্ছে 100%। এটা যদি আমরা কাজ করি তাহলে কি দাঁড়ায় দেখো তো, আমরা যদি এটা একটু কাজ করি যে 10 ভাগ হচ্ছে কত 780, আচ্ছা গুণন হচ্ছে 100। বন্ধুরা 1.28% আসে, অর্থাৎ এইটা আসে 1.28%। এইটা কিন্তু আমার ত্রুটি, ভরের ক্ষেত্রে। তাহলে ভরের ক্ষেত্রে নির্ভুলতা কত হবে আমার দেখো তো, ভরের ক্ষেত্রে সুতরাং তাহলে আমার ভরের ক্ষেত্রে নির্ভুলতা কত আসবে, একটু মুছে দিলাম বন্ধুরা, মুছে দিলাম। সুতরাং ভরের ক্ষেত্রে আমি যদি ত্রুটি করে থাকি এত পার্সেন্ট, তাহলে আমার নির্ভুলতা কতটুকু, ভরের ক্ষেত্রে নির্ভুলতা সমান হবে 100% বিয়োগ এই পার্সেন্টটা 1.28% সমান বিয়োগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার ভরের ক্ষেত্রে তোমার নির্ভুলতা 100 বিয়োগ 1.28 অর্থাৎ 98.72%। 98.72%। আচ্ছা, এবার যদি আমরা ইয়া ত্রুটিটা বের করি, চলো তো আমরা দৈর্ঘ্যের ত্রুটি বের করি। দেখো আমরা এখন লিখব যে দৈর্ঘ্যের ত্রুটি। বন্ধুরা দেখো তো কি ছিল আমাদের, এটা চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমার দৈর্ঘ্যের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি ছিল হচ্ছে 1। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 2 সেন্টিমিটারের 0.5 মানে অর্ধেক, ত্রুটি যেহেতু 0.5 তাহলে 1 ভাগ হচ্ছে আমার দৈর্ঘ্য ছিল হচ্ছে 750 গুণন হচ্ছে 100%। বন্ধুরা এটার কাজ করলে যা আসে, আমার এই মানটা আসলে হচ্ছে সমান কি আসলো 1.33%। এটা কিন্তু আমার ত্রুটি, তাহলে আমার নির্ভুলতা কত হবে, সুতরাং দৈর্ঘ্যের ক্ষেত্রে নির্ভুলতা সমান কত হবে 100% বিয়োগ 1.33%। বন্ধুরা যা আসে এটা হবে তার অ্যান্সার। দেখো এখানে আসলো 98.67%। এইটা হচ্ছে আমাদের নির্ভুলতা। বন্ধুরা আমাদের কাজ শেষ, আমরা কিন্তু এবার প্রস্থ বরাবর একটু দেখব। কি দেখব, প্রস্থ বরাবর প্রস্থের যে ত্রুটিটা আছে সেই ত্রুটিটা কতটুকু। সুতরাং প্রস্থের ত্রুটি তোমার বের করো। প্রস্থের ত্রুটি সমান কি হবে, প্রস্থের ক্ষেত্রে ত্রুটি হবে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান গুণন 100%।
মানটা বসিয়ে দাও। প্রস্থের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি তোমরা জানো, আমি বুঝালাম যে 1 আর 1 কেন 2 এর 0.5, 2 এর 0.5 যদি করো তোমরা তাহলে 2 গুণন এই কত আসে 5 বাই কত আসে এখানে 10 আসে। দেখো এই 5 দিয়ে কাটলে 2 হয়, এই 2 দিয়ে কাটলে সমান সমান 1 হয়। এভাবে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের চূড়ান্ত ত্রুটিটা আসে বন্ধুরা। তাহলে নিচে আসলো পরিমাপকৃত মাপ দৈর্ঘ্য প্রস্থ কত 650 গুণন 100%। এটার কাজ করলে যেটা আসবে সেটা হলো ত্রুটি সমান সমান 0.15%। তাহলে নির্ভুলতা কত হবে? সুতরাং প্রস্থের নির্ভুলতা সমান 100%। এখান থেকে বাদ দিবে হচ্ছে 0.15%। আচ্ছা, সমান সমান কত হবে? 99.85%। এই তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। একটু বড় হয়েছে, কিন্তু খুব খুব একটা কষ্ট নিয়ে আজকে একটু বড় করেছি যে এই অ্যাসাইনমেন্টটি নিয়ে এমন একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এটার এই সমস্যাটা দূর করাটা খুবই দরকার ছিল। বন্ধুরা, অ্যাসাইনমেন্ট তো লেখা তো খুব সহজ, তোমরা লিখতে পারবা, কিন্তু বোঝাটা ছিল খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি ছিল বোঝাটা। যে এই যে যেমন ঘ নম্বরে বলা হয়েছিল, প্রশ্নেই অনেকেই বোঝার চেষ্টা করে না। প্রশ্নে বলা আছে যে তোমার নির্ণীত যে মানটি আছে সেই মানের তোমার ত্রুটি কতটুকু আর নির্ভুলতা কতটুকু। তো অনেকেই মনে করে বসে যে 8টা কাগজের কথা বলা হয়েছিল, না ওটা উদাহরণ দেওয়া হয়েছিল। ওই 8টা কাগজ নিয়ে তোমাকে কাজ করতে হবে না। তুমি তো কাগজ নিয়ে কাজ করলে 10টা কাগজ, তুমি তো 10টা কাগজ দোকানের কাছ থেকে সর্বনিম্ন যে কাগজটা সেটা 10টা, সেই 10টা কাগজের তোমার ভর কত 780 গ্রাম, এর ত্রুটি কতটুকু নির্ভুলতা কতটুকু এটা বের করে দাও। তোমার ওই 10টা কাগজের দৈর্ঘ্য ছিল 750 তোমার সেন্টিমিটার, তার ত্রুটি কতটুকু নির্ভুলতা কতটুকু। আর ওই 10টা কাগজের প্রস্থ ছিল 650, 10 দিয়ে গুণ করলে 650 সেন্টিমিটার, তার ত্রুটি কতটুকু নির্ভুলতা কতটুকু। আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই তিনটি জিনিসের ত্রুটি কতটুকু আর নির্ভুলতা কতটুকু বের করে দিলাম। বন্ধুরা, তোমরা একেবারেই একটু দেরিতে হলেও একেবারেই নির্ভুল এবং 100% সঠিক অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই তোমরা আমাদের ইজিটেক এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন অন করে অল অপশনটি চালু করে রাখবে, যাতে করে আমরা এই অ্যাসাইনমেন্টগুলো অথবা আদার্স যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই নয়, আমারও ভুল থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ মন্তব্য করবে। এই চ্যানেলের নিচে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে পজিটিভ মন্তব্য করবে। আমি তোমাদের সাথে সেই তোমাদের মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, নিজেদের বিচার বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করবে এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্যটা লিখবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। তোমাদের অ্যাসাইনমেন্ট খুব গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট, এবারের অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখবে। অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে লিখবো, কয়ের উত্তর মাঝখানে লিখবো নাকি কয়ের উত্তর সাইডে লিখবো, এরকম তোমরা যে কোনো জায়গায় লেখো। তোমরা সাইডে লিখতে পারো, ছোট্ট করে লিখতে পারো, যদি 1 হয় 1-এর ক, একটা ভিন্ন কালি ব্যবহার করতে পারো। তুমি নীল কালিতে 1-এর ক লিখলা আর কালো কালি দিয়ে আনসার করলা, অথবা মাঝখানেও যদি তুমি দিয়ে দাও যে 1-এর ক নং প্রশ্নের উত্তর, সেটাও হবে, কোনো সমস্যা নাই। যেভাবে হয় সেভাবে দাও, কোনোভাবে কোনো কনফিউশনের দরকার নাই। বন্ধুরা, আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট অ্যাসাইনমেন্টটি নিয়ে। নেক্সট অ্যাসাইনমেন্ট অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটি নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।